হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আজকে আমি গিভেন ট্রান্সফার প্রাইসের জাস্টিফিকেশন বা যৌক্তিকতা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক বিভাগ থেকে যখন অন্য বিভাগে পণ্য বা সেবা স্থানান্তর করা হয় তখন যে ট্রান্সফার প্রাইসটা দেওয়া থাকে সেটা কতটুকু যৌক্তিক বা যৌক্তিক স্থানান্তর মূল্য কত হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইতিপূর্বে ট্রান্সফার প্রাইসের উপর একটি ভিডিও দেওয়া আছে আমার, সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাকে আই বাটনে ক্লিক করতে হবে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। এখন আমরা দেখব বিক্রয়কারী বিভাগের ক্ষেত্রে কোন ট্রান্সফার প্রাইসটা যৌক্তিক। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে বিক্রয়কারী বিভাগের আইডল ক্যাপাসিটি আছে নাকি নাই। যদি আইডল ক্যাপাসিটি না থাকে সেই ক্ষেত্রে একরকম ট্রান্সফার প্রাইস নির্ধারণ করা হবে এবং যদি আইডল ক্যাপাসিটি থাকে সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস আরেক রকম নির্ধারিত হবে। বিক্রয়কারী বিভাগের যদি আইডল ক্যাপাসিটি না থাকে, অর্থাৎ সে যতগুলি পণ্য উৎপাদন করে বা যেই রকম ক্যাপাসিটি আছে সবগুলি পণ্যর যদি ইন্টারমিডিয়েট মার্কেট থাকে, সেই ক্ষেত্রে বিক্রয়কারী বিভাগ চাবে বিক্রয় মূল্যে সেই পণ্যগুলি সহযোগী বিভাগের কাছে ট্রান্সফার করতে। যেহেতু এখানে ডিভিশনাল পারফরমেন্স বা ডিভিশনাল প্রফিটেবিলিটি বিবেচনায় নেওয়া হয়, সেহেতু বিক্রয়কারী বিভাগ অবশ্যই চাবে সে মার্কেটে যেই দামে বিক্রি করতে পারে সেই দামেই সহযোগী বিভাগে বিক্রি করতে, যদি তার আইডল ক্যাপাসিটি না থাকে। অথবা এমন হতে পারে ট্রান্সফার প্রাইস গ্রেটার দেন ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ইউনিট কন্ট্রিবিউশন লস্ট। অর্থাৎ মার্কেট প্রাইসে ট্রান্সফার করবে বিক্রয়কারী বিভাগ, অথবা ভেরিয়েবল কস্টের সাথে সহযোগী বিভাগের কাছে পণ্য বা সেবা স্থানান্তর করতে তার যে কন্ট্রিবিউশন লস্ট হবে প্রতি ইউনিটে সেটা যোগ করে যেটা হবে সেটা অথবা তার চেয়ে বেশি সে মূল্যে ট্রান্সফার করবে, সেটা হবে তার জন্য যৌক্তিক। অর্থাৎ বিক্রয়কারী বিভাগ চাবে তার যদি আইডল ক্যাপাসিটি না থাকে বিক্রয় মূল্যে অথবা ভেরিয়েবল কস্টের সাথে ইউনিট কন্ট্রিবিউশন লস যোগ করে যে প্রাইসটা হবে সেই প্রাইসে ট্রান্সফার করতে। আর যদি আইডল ক্যাপাসিটি থাকে তখন সে চাবে ভেরিয়েবল কস্টে পণ্যটা ট্রান্সফার করতে, ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো মূল্যে সে ট্রান্সফার করতে, কিন্তু সেটা অবশ্যই মার্কেট প্রাইসের বেশি হবে না। তার মানে যদি আইডল ক্যাপাসিটি থাকে সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস হবে ভেরিয়েবল কস্ট অথবা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো প্রাইস, কিন্তু সেটা মার্কেট প্রাইসের বেশি হওয়া কিছুতেই যৌক্তিক হবে না। অন্যদিকে ক্রয়কারী বিভাগ বিক্রয়কারী বিভাগের আইডল ক্যাপাসিটি থাকুক বা না থাকুক সেটা বিবেচ্য বিষয় না। ক্রয়কারী বিভাগ সে বাইরে থেকে অর্থাৎ আউটসাইড মার্কেট থেকে যে দামে পণ্য বা সেবা কিনতে পারবে, ক্রয় করতে পারবে, সেটাই হবে তার ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল প্রাইস, সেটাই হবে তার যৌক্তিক ট্রান্সফার প্রাইস। অর্থাৎ এখানে বিক্রয়কারী বিভাগের একরকম চাওয়া, ক্রয়কারী বিভাগের আরেক রকম চাওয়া। বিক্রয়কারী বিভাগ চাবে যাদের আইডল ক্যাপাসিটি না থাকে মার্কেট প্রাইসে ট্রান্সফার করতে, আর যদি আইডল ক্যাপাসিটি থাকে তবে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো প্রাইসে ট্রান্সফার করতে। ক্রয়কারী বিভাগ চাবে মার্কেট থেকে যে বাইরের থেকে যে দামে কিনতে পারে সেইটা অথবা তার চেয়ে কম দামে, ঠিক আছে। কিন্তু কখনোই মার্কেট প্রাইসের বেশি বিক্রয়কারী বিভাগ ট্রান্সফার করতে পারবে না, সেটা আইডল ক্যাপাসিটি থাকুক বা না থাকুক। যদি ট্রান্সফার করে তবে সেটা হবে অযৌক্তিক, সেটা জাস্টিফাইড হবে না। এখানে আরেকটা জিনিস আমাদের বিবেচনা নিতে হবে, সেটা হচ্ছে বিক্রয়কারী বিভাগের যদি কোনো ট্রান্সপোর্টেশন কস্ট পে করতে হয় বাইরে বিক্রি করার ক্ষেত্রে বা মার্কেটে বিক্রি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যৌক্তিক ট্রান্সফার প্রাইস কী হবে। এবং ক্রয়কারী বিভাগ যখন বাইরে থেকে পণ্যটা কিনবে বা সেবাটা নিবে তখন তার যদি এক্সট্রা যদি ট্রান্সপোর্টেশন কস্ট হয় সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে যৌক্তিক ট্রান্সফার প্রাইসটা কত হবে সেটা আমরা এখন দেখব। এখন আমরা তো জানি যে বিক্রয়কারী বিভাগ তার যদি আইডল ক্যাপাসিটি থাকে ট্রান্সফার প্রাইস সেটা হবে ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট। এখন সেটা যদি সহযোগীর এদিকে যদি কোনো ট্রান্সপোর্টেশন কস্ট যদি যুক্ত থাকে ভেরিয়েবল কস্টের মধ্যে, এখন সহযোগী বিভাগের ক্ষেত্রে ওই ট্রান্সপোর্টেশন কস্ট তো লাগবে না। এখন সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ওইটা থেকে ওই ট্রান্সপোর্টেশন কস্টটা বিয়োগ করতে হবে যখন ট্রান্সফার প্রাইস নির্ধারণ করবে। অর্থাৎ বিক্রয়কারী বিভাগের ক্ষেত্রে যদি এক্সেস কোনো ট্রান্সপোর্টেশন কস্ট যুক্ত থাকে ভেরিয়েবল কস্টের ভিতর, এবং যখন সহযোগী বিভাগে ট্রান্সফার করবে তবে সেই ভেরিয়েবল কস্ট থেকে ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্যান্য খরচ এই ধরনের বাদ যাবে।
আর ক্রয়কারী বিভাগের ক্ষেত্রে যদি ট্রান্সফার প্রাইস কত হবে, যৌক্তিক ট্রান্সফার প্রাইস, সেটা হচ্ছে বাইরে থেকে যে দামে কিনতে পারবে আউটসাইড সাপ্লায়ার্স প্রাইস, ওই ট্রান্সফার কস্টটা তার আউটসাইড সাপ্লায়ার প্রাইসের সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ বিক্রেতার যখন বিক্রি করবে তখন তার ওই ভেরিয়েবল কস্টের ভিতর যদি বাইরে বিক্রি করার কোনো ট্রান্সপোর্টেশন কস্ট থাকে তবে সেটা বিয়োগ হবে, এবং ক্রয়কারী বিভাগ যখন বাইরে থেকে যখন কিনতে যাবে ওই যেই আউটসাইড সাপ্লায়ার যে প্রাইস থাকবে এটার সাথে যদি কোনো এক্সট্রা খরচ যদি পে করতে হয় তো সেই ক্ষেত্রে তার ট্রান্সফার প্রাইস নির্ধারণের সময় সেটা যোগ হয়ে যাবে। অর্থাৎ আউটসাইড সাপ্লায়ার প্রাইসের সাথে ট্রান্সপোর্টেশন কস্ট যুক্ত হয়ে যাবে। তার মানে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে যৌক্তিক ট্রান্সফার প্রাইস যখন বিক্রয় করবে বিক্রয়কারী বিভাগ, তার যদি আইডল ক্যাপাসিটি থাকে তবে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো প্রাইসে বিক্রি করবে তবে সেটা সে মার্কেট প্রাইসের বেশি হবে না। এবং সহযোগী বিভাগের কাছে ওই যদি বিক্রি করে তবে ওই ভেরিয়েবল কস্টের ভিতরে যদি ট্রান্সপোর্টেশন কস্ট জাতীয় কোনো কস্ট থাকে তবে এটা মাইনাস হয়ে যাবে। যদি বিক্রয়কারী বিভাগের আইডিয়াল ক্যাপাসিটি না থাকে, অর্থাৎ সব পণ্য যদি ইন্টারমিডিয়েট মার্কেটে যদি বিক্রি করতে পারে তবে সে মার্কেট প্রাইসটি হবে তার কাছে যৌক্তিক ট্রান্সফার প্রাইস। এখানেও একই কথা প্রযোজ্য, যদি বাইরে বিক্রি করতে গেলে যেই খরচটা হবে সেটা যদি ওই মার্কেট প্রাইসের মধ্যে যুক্ত থাকে তবে অবশ্যই সহযোগী বিভাগে যখন ট্রান্সফার করবে তবে ওইটা থেকে ওই ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে ট্রান্সফার প্রাইসটা নির্ধারণ করতে হবে। একইভাবে ক্রয়কারী বিভাগ চাবে বাইরে থেকে যে দামে মালটা কিনে বা পণ্যটা কিনে বা সেবাটা কিনে সেই দামটি হবে তার ক্ষেত্রে যৌক্তিক ট্রান্সফার প্রাইস। এবং যদি সে এই প্রাইসের অতিরিক্ত কোনো খরচ তার যদি হয়ে থাকে, ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্য কোনো খরচ যদি হয়ে থাকে তবে তার কাছে যৌক্তিক ট্রান্সফার প্রাইস নির্ধারণ করার সময় অবশ্যই ওই খরচটা যুক্ত করে নিতে হবে। অর্থাৎ বিক্রেতার ক্ষেত্রে বিয়োগ করতে হবে এবং ক্রেতার ক্ষেত্রে এটা যোগ করতে হবে, সেটাই হবে তার যৌক্তিক ট্রান্সফার প্রাইস। এখন আমরা দেখব অ্যাকসেপ্টেবল রেঞ্জ কি। সাধারণত আইডল ক্যাপাসিটি থাকে তখন সেই ভেরিয়েবল কস্ট অথবা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো প্রাইসে ট্রান্সফার করবে, সেটা হচ্ছে বিক্রয়কারী বিভাগের চাওয়া। আর ক্রয়কারী বিভাগের চাওয়া হচ্ছে বাইরে থেকে যে দামে পণ্যটা কিনতে পারবে সেই দামে সে কিনতে। সুতরাং এখানে রেঞ্জটা হচ্ছে বিক্রয়কারী বিভাগের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট আর ক্রয়কারী বিভাগের ক্ষেত্রে আউটসাইড সাপ্লায়ার্স প্রাইস, এটা হচ্ছে রেঞ্জ। এখন তারা নেগোশিয়েট করে ঠিক করবে আসলে কোন দামে তারা করবে, ট্রান্সফার প্রাইসটা নির্ধারণ করবে। এক্ষেত্রে যদি এরকম হয় যে বিক্রয়কারী বিভাগের ভেরিয়েবল কস্ট 50 টাকা, আউটসাইড সাপ্লায়ার প্রাইস 60 টাকা, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ। এখন তারা নিজেরা ডিসিশন নেবে যে কত টাকা তারা ট্রান্সফার করবে। আমরা ট্রান্সফার প্রাইসের কতগুলো অঙ্ক দেখবো এখন, সেই অঙ্কগুলি দেখলে আশা করি এই জিনিসগুলি অনেক ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ অ্যাকসেপ্টেবল রেঞ্জ কী, যৌক্তিক ট্রান্সফার প্রাইস কী, এগুলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আরেকটা জিনিস আমাকে বলে রাখি, সেটা হচ্ছে বাই এনি মিনস যদি বিক্রয়কারী বিভাগের যদি ভেরিয়েবল কস্ট যদি বাইরের যে থেকে কিনতে ক্রয়কারী বিভাগের যে ব্যয় হয় তার চেয়ে যদি বেশি হয় তবে কিন্তু তাদের মধ্যে কোনো ট্রান্সফার হবে না। অর্থাৎ বিক্রেতার চাওয়া যদি ক্রেতার চাওয়ার চেয়ে যদি বেশি হয় তবে তাদের মধ্যে কোনো ট্রান্সফার সম্ভব না, হ্যাঁ, সেটা ইম্পসিবল। যেহেতু এখানে ডিভিশনাল পারফরমেন্স বা মেজার করার জন্য ডিভিশনাল প্রফিট এখানে বিবেচ্য বিষয়, সেহেতু যেখানে ডিসেন্ট্রালাইজেশন ব্যবহার করা হয় বিভাগীয় ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বিক্রয়কারী বিভাগ চাবে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে এবং ক্রয়কারী বিভাগও চাবে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। সেহেতু বিক্রয়কারী বিভাগ চাবে বেশি দামে বিক্রি করতে, অবশ্যই সেটা মার্কেট প্রাইসে বেশি না, এবং ক্রয়কারী বিভাগ চাবে মার্কেটে যে দামে কেনা যায় সেই দামে কিনতে হবে। আরেকটা যেটা আমরা বলি, বিক্রেতা বা ক্রেতা যে মূল্যেই পণ্য ট্রান্সফার করুক বা সেবা ট্রান্সফার করুক সেটা বিভাগীয় প্রফিটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, কিন্তু ওভারঅল প্রফিটেবিলিটির ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। কিন্তু যদি এমন হয় যে বিক্রয়কারী বিভাগ যে পণ্যটা সহযোগী বিভাগে ট্রান্সফার করতো, সেটা ট্রান্সফার না করে যদি সে বাইরে বিক্রি করে, সেই ক্ষেত্রে দেখা গেলো যে বাইরে বিক্রি করলে
বিক্রয়কারী বিভাগের যে কন্ট্রিবিউশন আসবে, কিন্তু সহযোগী বিভাগে যদি ওইটা যদি ট্রান্সফার করতো, সেটা কম দামে হোক বেশি দামে হোক, তার কন্ট্রিবিউশনটা বেশি হয়। যদি ক্রয়কারী ডিপার্টমেন্টের যদি ট্রান্সফার করে, এতে ফলে ক্রয়কারী বিভাগের কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির ওভারঅল প্রফিট কমবে যদি বিক্রয়কারী বিভাগ ক্রয়কারী বিভাগে এটা ট্রান্সফার না করে বাইরে বিক্রি করে দেয়। কিন্তু নিজেদের মধ্যে যদি পণ্য স্থানান্তর করে, সেই ক্ষেত্রে যেই দামে পণ্য স্থানান্তর করুক, কোম্পানির ওভারঅল প্রফিট কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র বিভাগীয় প্রফিটটা একজনের কমবে, একজনের বাড়বে। আমরা কিছু এখন অঙ্ক দেখব, অঙ্কগুলি দেখলে এই সব সমস্যাগুলি আরও ক্লিয়ার হয়ে যাবে। Quick look at the justification of given transfer price. When there is no idle capacity or there exists intermediate market for the goods or services supposed to be transferred, in that case transfer price will be greater than or equal to variable cost per unit plus unit contribution lost per unit, or market price is justified as transfer price. অর্থাৎ এখানে যদি আইডল ক্যাপাসিটি না থাকে অথবা ইন্টারমিডিয়েট মার্কেট যদি থাকে, যে পণ্যগুলি ট্রান্সফার করা হবে সেই পণ্যগুলির, সেই ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট সাথে যোগ হবে ইউনিট কন্ট্রিবিউশন লস্ট পার ইউনিট, সে দুটা যোগ করে যেটা হবে সেটা অথবা তার চেয়ে বেশি হবে ট্রান্সফার প্রাইস অথবা মার্কেট প্রাইস। দ্বিতীয়ত যদি আইডল ক্যাপাসিটি থাকে, সেই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইস হবে ভেরিয়েবল কস্ট অথবা ভেরিয়েবল কস্টের বেশি যে কোনো প্রাইস, অথবা এনি প্রাইস অ্যাবাভ অর ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট ইজ জাস্টিফাইড ট্রান্সফার প্রাইস। এখানে একটা অঙ্কটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2014-তে। অঙ্কটা বলা আছে এক কোম্পানি has two production department, it has planned to produce 20,000 units in department A. Of the unit produced, 16,000 will be sold at টাকা 280 per unit and the balance 4,000 units will be transferred to department B at variable cost. এখানে বলা আছে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করবে B তে। The products of B will be sold at টাকা 430 per unit. B এগুলি বিক্রি করবে 430 টাকা। The estimated cost per unit in two departments will be A এর ভেরিয়েবল কস্ট 60, B এর 110 টাকা, A এর ফিক্সড কস্ট প্রতি ইউনিট 70 টাকা, B এর ফিক্সড কস্ট 70 টাকা। এখানে বলছে হোয়ার দ্য, এক নাম্বার রিকোয়ারমেন্টে হোয়ার দ্য অ্যাবাভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। এখানে এই ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করাটা জাস্টিফাইড কিনা। অ্যাজুমিং দ্যাট দেয়ার আর ইন্টারমিডিয়েট মার্কেট ফর দ্য ইউনিট ট্রান্সফার টু বি। আমরা বলেছি যদি ইন্টারমিডিয়েট মার্কেট থাকে অথবা আইডল ক্যাপাসিটি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করাটা জাস্টিফাইড না, সেক্ষেত্রে মার্কেট প্রাইসে ট্রান্সফার করাটাই জাস্টিফাইড। দ্বিতীয়ত বলা আছে হোয়াট আর দ্য টেলে সেলিং অফ দ্য এন্টায়ার প্রোডাকশন অফ ডে অফ এ উইল বি প্রফিটেবল বাই ক্লোজিং ডাউন বি। বি বন্ধ করে দিয়ে যদি সবগুলি পণ্য এ বি বাইরে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে এটা লাভজনক হবে কিনা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বি যদি বন্ধ করে এবং বি এর ফিক্সড কস্ট যদি 50% যদি আনএভয়েডেবল হয়, সেই ক্ষেত্রে কি অবস্থা হবে। আর 4 নম্বর হবে উপরের যে ট্রান্সফার প্রাইসের কথা বলা আছে সেটা কি জাস্টিফাইড হবে না যদি নো এডিশনাল ডিমান্ড ফর প্রোডাক্টস এ, অর্থাৎ বি এর নিকট যদি বিক্রি করে সেইগুলি যদি বাইরে বিক্রি করা না যায়, সেক্ষেত্রে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করাটা জাস্টিফাইড হবে কিনা। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা সেখানে বলেছি ইন্টারমিডিয়েট মার্কেট থাকলে আমার মার্কেট প্রাইসে ট্রান্সফার করাটা যৌক্তিক। আর এটা আমরা ক্যালকুলেশন করে দেখবো যে বি বন্ধ করলে প্রফিটেবল হয় কিনা, অথবা ফিক্সড কস্ট যদি বি এর 50% ফিক্সড কস্ট যদি আনএভয়েডেবল হয়, সেক্ষেত্রে এটা লাভজনক হবে কিনা প্রতিষ্ঠানের জন্য। এখানে যেটা বলা আছে যে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করা জাস্টিফাইড কিনা যদি নো এডিশনাল ডিমান্ড অফ দা প্রোডাক্ট অফ এ, অর্থাৎ এর ওই 4000 ইউনিট প্রোডাক্ট যদি বাইরে বিক্রি করতে না পারে, সেক্ষেত্রে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করা জাস্টিফাইড হবে কিনা। সেটা জাস্টিফাইড হবে, আমরা আগেই বলেছি যদি আইডল ক্যাপাসিটি থাকে তবে অবশ্যই এটা জাস্টিফাইড হবে। এখানে আমরা অঙ্কটা করা আছে, অঙ্কটা আমরা দেখি। এখানে লিখে আছে when divisional profit is the manager's concern, অর্থাৎ ডিভিশনাল প্রফিট যেখানে বিবেচ্য বিষয়, from the perspective of the selling division, অর্থাৎ যে এই ডিভিশনের ক্ষেত্রে if there are intermediate market for the unit transfer to department B, market price should be transfer price, so variable cost as transfer price is not justified। প্রথম রিকোয়ারমেন্টের উত্তর। দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলা আছে যে যদি বন্ধ করে দেয় বি বন্ধ করে দিলে কি অবস্থা হবে। বি এ বিক্রি করবে 20,000 ইউনিট 280 টাকায়, ভেরিয়েবল কস্ট তার 160 টাকা করে 32 লাখ, কন্ট্রিবিউশন হবে 24 লাখ, ফিক্সড কস্ট 70 টাকা করে 20,000 ইউনিট 14 লাখ, তার প্রফিট হবে 10 লাখ যদি বি বন্ধ করে দেওয়া হয়। আর বি যদি চালু রাখে, সেক্ষেত্রে
এ 16,000 ইউনিট বিক্রি করবে 280 টাকা, আর বি 4,000 ইউনিট বিক্রি করবে 430 টাকায়। টোটাল বিক্রয় হলো 65 লাখ। আর ভেরিয়েবল কস্ট এর 20,000 ইউনিটেই 100 টাকা করে। এখানে 16,000 হবে না। কারণ এ কিন্তু সবগুলি তৈরি করতে হবে। সুতরাং তৈরি করে তো বিক্রি করবে, সেটা যার কাছে বিক্রি করুক। সেহেতু এখানে ভেরিয়েবল কস্ট এর ক্ষেত্রে 20,000 ই হবে। বি এর ক্ষেত্রে 4,000। এর 160 টাকা করে, বি এর 110 টাকা করে। টোটাল ভেরিয়েবল কস্ট 36,40,000। এখানে কন্ট্রিবিউশন 25,60,000 এবং এর ফিক্সড কস্ট 20,000 70 টাকা করে, বি এর ফিক্সড কস্ট 4,070 টাকা করে। এখানে 70 টাকা হবে। টোটাল ফিক্সড কস্ট 16,80,000। প্রফিট হয় কোম্পানি 8,80,000 যদি বি রেখে দেই আমরা। আ আর বি যদি আমরা বন্ধ করে দেই, তখন আমার প্রফিট হবে 10 লাখ টাকা। তো ডেফিনিটলি আমরা এখানে বি বন্ধ করে দিব। কারণ এখানে বন্ধ করাটাই প্রফিটেবল হবে। কারণ বন্ধ করলে শুধু এ যদি রান করি, তবে প্রফিট হবে 10 লাখ টাকা। বি সহ যদি রান করা হয়, তবে প্রফিট হবে 8,80,000 টাকা। সো ইট উইল বি প্রফিটেবল টু ক্লোজ ডাউন বি বাই টাকা 1,20,000। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2 এর উত্তর। এখন রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3 বলছে যে যদি বি যদি ক্লোজ ডাউন করা হয় এবং 50% ফিক্সড কস্ট যদি আনএভয়েডেবল হয়, সেক্ষেত্রে বি বি বন্ধ করে দিলে এর সেলস 56 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 32 লাখ টাকা শুধু এরটা। আর ফিক্সড কস্ট এর 70 টাকা করে 20,000 ইউনিট, আর বি এর হবে এই 70 টাকার 50%। 70 টাকার 50% 35 টা এটা হলো 1,40,000 টাকা। এই ক্ষেত্রে প্রফিট হইলো 8,60,000 টাকা। আর কারেন্ট প্রফিট কিন্তু অর্থাৎ বি যদি রাখি আমরা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হচ্ছে 8,80,000। সেহেতু আমরা কি করব? যেহেতু 8,80,000 টাকা বি রেখে যদি 8,80,000 হয়, আর যদি বন্ধ করলে যে আমার প্রফিট হয় 8,60,000 টাকা। সুতরাং এখানে বি ক্লোজ ডাউন করাটা ঠিক হবে না। কারণ এটা করলে প্রফিট কমে যাবে 20,000 টাকা। ওকে, এটা হচ্ছে ২ নাম্বার ৩ নাম্বার রিকোয়ারমেন্ট উত্তর। ৪ নাম্বার রিকোয়ারমেন্ট বলছে যে ভেরিয়েবল কস্টে যে ট্রান্সফার করছে সেটা যৌক্তিক কিনা যদি ওইগুলি যদি বাইরে বিক্রি করতে না পারে। সেক্ষেত্রে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য সেলিং ডিপার্টমেন্ট এ, if in the market there is no additional demand for products A, any price which is above or equal to variable cost is justified as transfer price. So above the variable cost as transfer price is justified. এখানে ভেরিয়েবল কস্টটা জাস্টিফাইড হবে, যেহেতু বাইরে সে বিক্রি করতে পারতেছে না। দেন আরেকটা অঙ্কতে যাই। এখানে বলা আছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2014 তে আসছে। গাজী লিমিটেড হ্যাজ এ বাল্ব ডিভিশন দ্যাট ম্যানুফ্যাকচারস এন্ড সেলস এই স্ট্যান্ডার্ড বাল্ব হবে এখানে, ভ্যালু না বাল্ব। ক্যাপাসিটি ইন ইউনিটস 1 লাখ, সেলিং প্রাইস টু আউটসাইড কাস্টমার 60, ভেরিয়েবল কস্ট 32, ফিক্সড কস্ট per unit 18. The company has a pump division that could use this bulb in one of its pump. The pump division is currently purchasing 10,000 bulbs per year from an overseas supplier at a cost of টাকা 54. এখানে এ বিক্রি করে 60 টাকায়, আর বি বাইরে থেকে কিনে 54 টাকায়। এখন বলছে assuming that bulb division has ample idle capacity, এখন সিম্পল হবে না, ample idle capacity to handle all of the pump divisions needs, অর্থাৎ বাল্ব ডিভিশন সবগুলি সাপ্লাই দিতে পারবে এই পাম্প ডিভিশন যা লাগে। হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ ইফ এনি ফর দ্য ট্রান্সফার প্রাইস বিটুইন দ্য টু ডিভিশন। এখানে বলছে যে এখানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ কি হবে, অর্থাৎ এই কত দামে বাল্ব ডিভিশন কত দামে বিক্রি করতে চাবে, আর পাম্প ডিভিশন কি দামে ক্রয় করতে চাবে, তাদের মধ্যে রেঞ্জটা কি হবে, এটা জানতে চাইছে রিকোয়ারমেন্ট 1 এ। দ্বিতীয় রিকোয়ারমেন্টে চাইছে assuming that bulb division is selling all of its bulb in that it can produce to outside customer, সব বিক্রি করতে পারবে বাল্ব ডিভিশন, বাইরে তার 60 টাকা করে বিক্রি করতে পারবে। পরে দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, এই ক্ষেত্রে রেঞ্জ কি হবে, কারণ বি কিন্তু এখানে কিন্তু পাম্প ডিভিশন কিন্তু 54 টাকার বাইরে থেকে কিনতে পারে, কিন্তু যেহেতু এখানে ওর সব বাইরে বিক্রি করতে পারবে বাল্ব ডিভিশন, সেহেতু সে চাবে 60 টাকা বিক্রি করতে, আর পাম্প ডিভিশন তো 54 টাকার বেশি দিয়ে কিনবে না। সুতরাং অ্যাকসেপ্টেবল রেঞ্জ কি হবে, এটা এখানে জানতে চাইছে। 3 নম্বরে রিকোয়ারমেন্ট চাইছে assuming again that bulb division is selling all of its bulb that it can produce to outside customer, সব বাইরে বিক্রি করতে পারে, and also assume that 6 in variable expense can be avoided on transfer within the company, অর্থাৎ বিএন বাল্ব পাম্প ডিভিশন কাছে যদি এগুলো যদি বিক্রি করে, তাহলে তো 6 টাকা করে তার ভেরিয়েবল কস্ট সেভ হবে। এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল রেঞ্জ কি হবে, অ্যাকসেপ্টেবল রেঞ্জ তো যেহেতু 60 টাকা যেহেতু বিক্রি করতে পারে বাইরে, এখান থেকে 6 টাকা বাদ যাবে 54 টাকা, সেও 54 টাকা কিনে বাইরে থেকে, সুতরাং তাদের রেঞ্জ মিলে গেছে, তার মানে 54 টাকা। এখানে দেখা যাক আমরা অঙ্কটা কিভাবে করতে হবে। প্রথমে রিকোয়ারমেন্ট 1 এ the lowest acceptable transfer price from the perspective of the selling division, bulb division is given by the following formula. এখানে
যেহেতু তার এনাফ আইডল ক্যাপাসিটি আছে, সেহেতু সে কি করবে? সে তার ভেরিয়েবল কস্ট যেহেতু ৳৩২, সে ৳৩২ সে বিক্রি করবে। আম এখানে ৳৩৮ লিখা আছে, এখানে ৳৩৮ হবে না, এটা হবে ৳৩২। ৳৩২ সে বিক্রি করবে। এটা একটা ফর্মুলা আছে যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অন লস সেল। এখানে তো লস সেল নাই, যেহেতু তার আইডল ক্যাপাসিটি আছে, সেহেতু ৳৩২ টা ৳৩২ সে বিক্রি করবে। এখানে আসলে ৳৩২ হবে ৩২ এর পরিবর্তে। ট্রান্সফার প্রাইস হবে এখানে ৩২ বা ৩২ এর বেশি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1 এর উত্তর। আর দ্বিতীয়টা বলা আছে যে, "দি পারচেজিং ডিভিশন অফ ক্যান বাই ৳১.54" আ সেহেতু ৳৫৫ বেশি দিবে না। সুতরাং ট্রান্সফার প্রাইস এখানে হবে আ তার কাছে ৳৫৪ বা ৳৫৪ কমে। ২ টা যদি একত্র করি সেক্ষেত্রে আম আমাদের দাঁড়ায় রেঞ্জটা দাঁড়ায় ৩২ থেকে ৫৪ র মধ্যে। অর্থাৎ ৩২ বাল্ব ডিভিশন ৩২ বা ৩২ এর বেশিতে বিক্রি করবে। আর পাম ডিভিশন ৫৪ বা ৳৫৪ কমে কিনতে পারবে। উত্তর হচ্ছে এইটা। অর্থাৎ ট্রান্সফার প্রাইস অ্যা এম লেস দ্যান 54 গ্রেটার দ্যান 32, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ। এটাই হচ্ছে উত্তর। দ্বিতীয়টা বলা ছিল যে তার যদি আইডল ক্যাপাসিটি না থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আ ও বিক্রি করবে ৳৬০ এ বাল্ব ডিভিশন, আর ইসে কিনতে চাবে পাম ডিভিশন কিনতে যাবে ৳৫৪। সুতরাং এখানে কোনো ট্রান্সফার হবে না। কারণ ওর ২ জনের চাওয়া ২ রকম। অ্যা যেহেতু ২ জনের চায়, সেলিং ডিপার্টমেন্ট চাচ্ছে ৳৬০, যেহেতু তার কোনো আইডল ক্যাপাসিটি নাই। আর পারচেজিং ডিপার্টমেন্ট বাইরে থেকে ৳৫৪ কিনতে পারে। সুতরাং and here the requirements of the selling and purchasing division are incompatible, so an agreement is extremely unlikely. অর্থাৎ এখানে তাদের মধ্যে কোনো ট্রান্সফার হবে না। তৃতীয়টা বলা আছে যে যদি ৳৬ করে কমে, সেক্ষেত্রে আগেই বলেছি এখানে ৳৫৪ চাওয়া হচ্ছে সেলিং ডিপার্টমেন্টের, পারচেজিং ডিপার্টমেন্টও ৳৫৪ বা ৳৫৪ কমে কিনবে। সুতরাং এখানে ৳৫৪ হবে ট্রান্সফার প্রাইস। এবং এখানে রেঞ্জ নাই, ৳৫৪ হচ্ছে ট্রান্সফার প্রাইস। মানে সেম দোনোর জন্য চাওয়া সেম হয়ে গেছে, সুতরাং ৳৫৪ হবে এখানে ট্রান্সফার প্রাইস। নেক্সট এখানে আরেকটা অঙ্ক আছে, এটা ডিইউ তে ২০১৫ তে আসছে। সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট বি। ডিপার্টমেন্ট এ এর ভেরিয়েবল কস্ট ৳৩৩, ৳৪২, ওভারহেড ৳২১, টোটাল কস্ট ৳৯৬, প্রফিট ৳৩২, ৳১২৮ ট্রান্সফার করে। আর ওর নিজের ভেরিয়েবল কস্ট ৳১৪, ৳৫৬, ওভারহেড আছে ৳৪২, আর টোটাল কস্ট ৳৪০, ও ৳৩৩০ বিক্রি করে, তার ৳৯০ প্রফিট হয়। এখানে অনেক কিছু লিখা আছে, কিন্তু প্রশ্নে চাওয়া আছে, "ইস দ্য অ্যাবাভ ট্রান্সফার প্রাইস জাস্টিফাইড?" এখানে এ এ বি কিন্তু ৳৯০ বাইরে থেকে কিনতে পারে। এখানে বলা আছে। এই যে ৳৯০ করে সে বাইরে থেকে কিনতে পারে। সুতরাং কোনভাবেই ওর যে ৳১২৮ ট্রান্সফার প্রাইস, যেটা এটা ওই যে দামে যেটা ট্রান্সফার করে ডিপার্টমেন্ট এ, এটা কিছুতেই জাস্টিফাইড না। কারণ ও ৳৯০ সে কিনতে পারে। আর ওর ও মা আইডল ক্যাপাসিটি থাকুক বা না থাকুক সেটা কোন যায় আসে না। ও কিছুতেই ৳৯০ র বেশি সে বিক্রি করতে পারবে না। কারণ এটা মার্কেট প্রাইস এর চেয়ে বেশি। সুতরাং সে সর্বোচ্চ মার্কেট প্রাইস এ বিক্রি করতে পারে, মার্কেট প্রাইস এর বেশি বিক্রি করতে পারবে না। রিকোয়ারমেন্ট 2 তে বলা আছে, "হোয়াট উইল বি দ্য ইফেক্ট ইফ ট্রান্সফার ইস মেড এট মার্কেট প্রাইস?" যদি মার্কেট প্রাইস এ যদি ট্রান্সফার করে, সেক্ষেত্রে ইফেক্ট কি হবে? আমি আগেই বলেছি যে যেই দামে তাদের ইন্টার ডিপার্টমেন্টাল যেইভাবে ট্রান্সফার করুক, আর ওভারঅল প্রফিট এ কোনো চেঞ্জ হবে না, শুধু ডিভিশনাল প্রফিট এ চেঞ্জ হবে। রিকমেন্ড 3 তে বলা আছে, ট্রান্সপোর্টেশন কস্ট বি এর লাগে ৳১০। ও যদি এই ৳৯০ র পরিবর্তে যদি আরো ৳১০ এড করে দেয় তাকে, সেক্ষেত্রে কি প্রফিটের অবস্থা কি হবে, বা প্রফিটের ইফেক্টটা কি হবে ২ ডিপার্টমেন্টের প্রফিটে? এই ৩ নাম্বার রিকোয়ারমেন্টটা চাইছে এইটা। সুতরাং আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। ১ম এ লিখা আছে, ফ্রম দ্য স্ট্যান্ডপয়েন্ট অফ দ্য সেলিং ডিভিশন, লোয়েস্ট অ্যাকসেপ্টেবল ট্রান্সফার প্রাইস ইস দ্য আইডল ক্যাপাসিটি এক্সিস্ট, এনি প্রাইস অ্যাবাভ অর ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট। যদি আইডল ক্যাপাসিটি থাকে। আর যদি আইডল ক্যাপাসিটি না থাকে, তবে মার্কেট প্রাইস হইতেছে তার মেক্সিমাম ট্রান্সফার প্রাইস। এটা হচ্ছে সেলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে। ফ্রম দ্য স্ট্যান্ডপয়েন্ট অফ দ্য পারচেজিং ডিভিশন, ট্রান্সফার প্রাইস হবে ৯০, যেহেতু বাইরে থেকে ৳৯০ কিনতে পারে, ৳৯০ বা ৳৯০ কম। সো দ্য সেড ট্রান্সফার প্রাইস ইস নট জাস্টিফাইড বাই এনি মিনস। কোনভাবেই এটা জাস্টিফাইড না। কারণ ৳৯০ সে যেহেতু বাইরে থেকে কিনতে পারে বি ডিপার্টমেন্ট, সুতরাং এ ডিপার্টমেন্ট যে ৳১২৮ যে ট্রান্সফার করে, সেটা কোনভাবেই জাস্টিফাইড না। এখন রিকোয়ারমেন্ট 2 তে উত্তর হচ্ছে যে যদি ৳৯০ যদি ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওর ৳৬ লস হবে এ ডিপার্টমেন্টের, আর বি ডিপার্টমেন্টের লাভ হবে ৳১২৮। ঠিক আছে? এখানে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 3 তে বলা আছে যে সে যদি আরো ৳১০ যদি এড করে দেয়, ৳৯০ র পরিবর্তে যদি ৳১০০ দেওয়া হয় তাকে ট্রান্সফার প্রাইস হিসেবে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আম এরকম হবে উত্তরটা।
এই ক্ষেত্রে ১০০ টাকা যদি ট্রান্সফার করা হয় ওর ৪ টাকা লাভ হবে। আগে ছিল ৬ টাকা লস, এখানে হবে ৪ টাকা লাভ। এদিকে তার আগে ছিল ১২৮ টাকা লাভ, যেহেতু ১০ টাকা এখন বেশি দিবে তাকে, তার লাভ হবে এখন ১১৮ টাকা। টোটাল কিন্তু একই আছে। এখন ১১৮ আর ৪ ১২২ টাকা। আগেও কিন্তু ১২৮ থেকে ৬ বাদ দিলে ১২২ টাকাই। অর্থাৎ ওভারঅল কোম্পানির ওভারঅল প্রফিট কিন্তু ঠিকই থাকবে। জাস্ট এখানে ইন্টার ডিপার্টমেন্টের প্রফিটটা এখানে চেঞ্জ হবে। একজনের যদি হয় প্রফিট কমে, আরেকজনের প্রফিট বাড়বে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু ওভারঅল প্রফিট কিন্তু কোম্পানির একই থাকবে। এই হচ্ছে ৩ টা প্রবলেম। আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার আলোকে এই অঙ্কগুলি করা। আজকে এই পর্যন্তই। See you next time. Goodbye.